আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার পক্ষ থেকে। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে ইকোনমিক্সের এমসিকিউ ওয়ান শট ক্লাস। এই ক্লাসগুলো করলে তোমাদের ইকোনমিক্সের এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। প্রতিটি অধ্যায়ে আমরা একটি করে ওয়ান শট ক্লাস নিব। এই ক্লাসগুলো করলে ওই চ্যাপ্টারের এমসিকিউর একদম এ টু জেড সব কিছু শেষ হয়ে যাবে। এবং এই এমসিকিউগুলো শুধু আমরা যে শুধু উত্তর বলবো এমন না, আমরা এই এমসিকিউর পাশাপাশি আর কোন ধরনের এমসিকিউ হতে পারে একদম বেসিক সহ সব কিছু আলোচনা করব। সো চলো শুরু করা যাক আজকের লেসন। সো এই চ্যাপ্টারের প্রথম এমসিকিউ আমরা পড়ব অর্থনীতিতে অদৃশ্য হাত ধারণাটির প্রবক্তা কে। সো অদৃশ্য হাত এই বিষয়টা এসেছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। আমরা জানি দাম নির্ধারণ হয় চাহিদা এবং যোগানের মাধ্যমে। সো দাম যখন চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারণ হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এটা যদি হয় আমাদের ডিমান্ড রেখা। সো আমরা জানি যে সাপ্লাই রেখা হয়ে থাকে এরকম, ডিমান্ড রেখা যদি নিম্নগামী হয়, সাপ্লাই রেখা হয় ঊর্ধ্বগামী। সো ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে যদি দাম নির্ধারণ হয়, সেটাকে আমরা বলে থাকি যে তোমার এই যে দাম যেটা নির্ধারণ হবে সেটাকে আমরা বলে থাকি ভারসাম্য দাম বা ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে দাম নির্ধারণ হওয়া। এই অবস্থায় যদি কোনো কারণে চাহিদা বেড়ে যায়, যদি চাহিদা কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখা মনে করো ডান দিকে শিফট হলো, তাহলে নতুন আমাদের ভারসাম্য বিন্দু হবে এ থেকে মনে করো বি বিন্দুতে চলে আসলো। এর কারণে আমাদের দাম বাড়তে পারে, মনে করো দাম বেড়ে P0 থেকে P1 হয়ে গেল। এই যে দাম বৃদ্ধি পাচ্ছে, এটা মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ভিত্তি করে বাড়তেছে। এই জিনিসটাকে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এই জিনিসটাকে যে দাম বৃদ্ধি পাচ্ছে চাহিদা এবং যোগানের মাধ্যমে, এখানে কার কোনো হাত থাকে না, সম্পূর্ণ চাহিদা এবং যোগানের উপর ডিপেন্ড করে। এখানে কেউ এটা করে দেয় না যে দাম নির্ধারণ করে দেয় না। তাই অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এই দাম নির্ধারণ প্রক্রিয়াকে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দাম নির্ধারণ এই প্রক্রিয়াকে বলেছেন তিনি যে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের সাথে তিনি তুলনা করেছেন। তো সেখান থেকে এটা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিতে এই অদৃশ্য হাত জিনিসটার প্রবর্তন বা এটার অদৃশ্য হাত এটার প্রবক্তা হিসাবে অ্যাডাম স্মিথ পরিচিত। সো আমরা চলে আসি 2 নাম্বার এমসিকিউতে আমাদের। সো 2 নাম্বার এমসিকিউ হচ্ছে অর্থনীতির সমস্যার প্রধান কারণ কোনটি। আমরা জানি আমাদের লাইফে একটা বড় সমস্যা যেখান থেকে এই অর্থনীতির সাবজেক্টটা আমাদের পড়তে হচ্ছে, আর সেটা কি জানো, সেটা হচ্ছে আমাদের লাইফে সম্পদ হচ্ছে সীমিত কিন্তু অভাব অনেক বেশি, তাই না? আমাদের লাইফে সম্পদ সীমিত কিন্তু অভাব কি অনেক বেশি। তো এই যে সীমিত সম্পদ হওয়ার কারণেই কিন্তু আমাদের অর্থনীতির মতো এই সাবজেক্টটা পড়তে হচ্ছে। তাহলে অর্থনীতির প্রধান কারণ বা অর্থনীতির সমস্যার প্রধান কারণ হচ্ছে সীমিত সম্পদ। আমাদের লাইফে সম্পদ হচ্ছে লিমিটেড। আমাদের লাইফে যদি অ্যাভেলেবেল সম্পদ থাকতো তাহলে কি আমাদের অর্থনীতি পড়তে হতো? উত্তর হচ্ছে না, অর্থনীতির সমস্যার সৃষ্টি হইতো না। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় এমসিকিউ গেল। 3 নম্বর এমসিকিউ বলেছে অধ্যাপক P.S. স্যামুয়েলসন মানে পল স্যামুয়েলসন, যাকে আমরা আধুনিক অর্থনীতির জনক বলি। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। তো পল স্যামুয়েলসন অর্থনীতির মৌলিক অর্থনীতির সমস্যা বলেছেন 3টাকে। তাহলে উত্তর হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা হচ্ছে 3টা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই 3টাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এটা বলেছেন কে? পল স্যামুয়েলসন বলেছেন। ওকে, সো 4 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। আমরা জানি পৃথিবীতে 4 ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক মানে হচ্ছে সকল সম্পদের মালিক থাকবে জনগণ, এবং এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ কি হয় যে ব্যবসা বাণিজ্য হয় এবং মুনাফা অর্জনের জন্য মূলত মূল লক্ষ্য থাকে। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, শ্রমিকদের শোষণ করা হয়। তারপর আমরা বলতে পারি যে এখানে ধনী গরিবের একটা উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর অস্তিত্ব সৃষ্টি হয়। আর নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে যে অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিক থাকবে সরকার, অর্থাৎ সকল কিছুর মালিক হবে সরকার। সরকার ছাড়া অন্য কেউ কোনো প্রতিষ্ঠানের বা কোনো কিছুর মালিক হইতে পারবে না। তো সেটাকে আমরা বলি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সরকারি নির্দেশনায় সবকিছু, কেন্দ্রীয় নির্দেশনায় সবকিছু পরিচালিত হয় এবং শ্রমিক শোষণ হয় না, সুষম উন্নয়ন হয় সব সেক্টরে, মুদ্রাস্ফীতি থাকে না। সেটাকে আমরা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলি। আর মিশ্র কি? এই দুটোর সংমিশ্রণ।
কিছু উৎপাদন উপকরণের উপর সরকারি মালিকানা, কিছু উৎপাদন উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকবে, সেটাকে আমরা বলি ইসলামিক মিশ্র অর্থনীতি ব্যবস্থা। যেমন আমাদের দেশে, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় কিছু সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, কিছু সম্পদের মালিক হচ্ছে সরকার। যেমন আমি বলতে পারি, এই যে একটা বিল্ডিং, যে বিল্ডিং আমরা ক্লাস নিচ্ছি, এটার মালিক হচ্ছে একজন ব্যক্তি। আর বাংলাদেশ রেল, বাংলাদেশ বিদ্যুৎ, বাংলাদেশ পেট্রোলিয়াম, তো এগুলো সবগুলো মালিককে, এগুলো সবগুলো মালিক হচ্ছে সরকার। বাংলাদেশ বিদ্যুৎ, বাংলাদেশ গ্যাস, বাংলাদেশ এয়ারলাইন্স, এগুলো মালিক হচ্ছে সরকার। তার মানে কিছু কিছু বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু উৎপাদন উপকরণের উপর ব্যক্তি মালিকানা, কিছু সরকারি মালিকানা। এই জন্য বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলে থাকি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কি? ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় ইসলামী শরিয়া বিধিবিধানের উপর ভিত্তি করে পরিচালিত হয়, সেটাকে আমরা বলি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এই আর কি, তাহলে আনসার হবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে। বলছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? আমরা আগে বলেছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দেখা যায়। হ্যাঁ, মিশ্রের মধ্যে আমরা অনেক সময় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখতে পাই, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। তবে পরীক্ষা যদি আসে কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, উত্তর হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কেন ধনতান্ত্রিক? কারণ হচ্ছে ধনতান্ত্রিকের মধ্যেই ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে, মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে দামটা নির্ধারণ হয়ে থাকে। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। অন্যদিকে মিশ্রর মধ্যে, আমি যদি বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারণ হয় কোনো দ্রব্যের দাম, তবে মাঝে মধ্যে সরকার হস্তক্ষেপ করে। যেমন তুমি বাংলাদেশের ক্ষেত্রে দেখবা, কোনো একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা যেগুলো মানুষের সবার প্রয়োজন হয়, সেগুলোর ক্ষেত্রে অত্যাধিক দাম বেড়ে গেলে তখন সরকার এখানে কন্ট্রোল করে। সরকার কিন্তু দাম কমানোর জন্য চেষ্টা করে, খোলা বাজারে পণ্যগুলো বিক্রি করে। হ্যাঁ, খোলা বাজার মানে ন্যায্য মূল্যে ট্রাকে করে বিক্রি করে। তারপর হচ্ছে নির্দেশনা দিয়ে দেয় এত টাকার উপরে এই দ্রব্য বিক্রি করা যাবে না। হ্যাঁ, কন্ট্রোলিং সিস্টেম বাড়াই দেয়। তো এটা হচ্ছে সরকার কি করে, যে হস্তক্ষেপ করতেছে। তাই মিশ্রের মধ্যে ধনতান্ত্রিক স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকলেও আমরা যদি পরীক্ষা আসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, বলবো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। মিশ্র আমরা আনসার করবো না, কারণ মিশ্রের মধ্যে অনেক সময় সরকার হস্তক্ষেপ করতে পারে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে গেল, এটা হচ্ছে আমাদের 5 নম্বর এমসিকিউ। এরপর আমরা যদি বলি, তাহলে এটা হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর হচ্ছে আমরা বলবো যে বেসিক অর্থনীতির আলোচ্য বিষয় নয়। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে অর্থনীতিকে মূলত 1933 সালে, হ্যাঁ, অর্থনীতিকে 1933 সালে অর্থনীতিকে অধ্যাপক রাগনার ফিশ অর্থনীতিকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বেস্টিক অর্থনীতি, আরটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। হ্যাঁ, তো একটা হচ্ছে বেস্টিক অর্থনীতি, আরটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো বেস্টিক অর্থনীতি কি? যখন অর্থনীতির বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করা হয়, সেইটাকে বলা হয় বেস্টিক অর্থনীতি। যেমন আমি যদি বলি যে কোনো একটা জিনিসের দাম, মনে করি এই কলমের দাম, এটা হচ্ছে একটা বেস্টিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি বলি একটা দেশের সকল দ্রব্যের বা সব দ্রব্যের গড় দামকে একটা দেশের বা একটা দেশের সব দ্রব্যের গড় দাম, এটাকে বলা হয় দামের স্তর। বুঝছো? দামের স্তর মানে একটা দেশের সব দ্রব্যের দামকে যোগ করে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় দাম বের হয়। তাহলে দাম হচ্ছে একটা বেস্টিক অর্থনীতির বিষয়, আর দাম স্তর হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। আমি যদি বলি একজন ব্যক্তির আয়, হ্যাঁ, মনে করো একজন ব্যক্তির আয়, সেটা হবে বেস্টিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি বলি একটা দেশের সকল মানুষের আয়, যেটাকে আমরা বলি সামগ্রিক আয়, তাহলে সেটাকে হবে সামষ্টিক অর্থনীতির বিষয় হবে। কথা ক্লিয়ার? তাহলে ছোট ছোট বিষয় মানে অর্থনৈতিক বিষয়গুলো যখন আমরা ক্ষুদ্র আলোচনা করবো, সেটা হবে বেসিক অর্থনীতির বিষয়, আর সামগ্রিকভাবে আলোচনা করলে সেটা হবে সামষ্টিক অর্থনীতির বিষয়। একটা শুধু চাহিদা কথা বললে বেসিক অর্থনীতির বিষয়, সামগ্রিক চাহিদা কথা বললে সামষ্টিক অর্থনীতির বিষয়। আমরা একটা উৎপাদন প্রতিষ্ঠানের আয়ের কথা বললে বেসিক অর্থনীতির বিষয়, কিন্তু সামগ্রিক আয়ের কথা বললে সামষ্টিক অর্থনীতির বিষয়। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বেসিক। তো আমরা তাহলে এটা আনসার করি, চলো। বলছে বেসিক অর্থনীতির আলোচ্য বিষয় 9 বলছে। আচ্ছা, আগে 9 কথাটা বাদ দাও। 9 কথাটা বাদ দিলে কি বুঝতে পারো? দেখো, বলছে বেস্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনগুলো আগে বলো। বেস্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে দ্রব্যের দাম। হ্যাঁ, একটা দ্রব্যের দাম বলতে পারি। নিয়োগ, আচ্ছা এখানে একটু এই কথা নিয়ে একটু পরে কথা বলতেছি, নিয়োগ নিয়ে। এরপর হচ্ছে ব্যক্তির আয়, এটাও বেসিক অর্থনীতির বিষয়। ফার্মের আয়, এটাও বেসিক অর্থনীতির বিষয়। একটা ব্যক্তি, একটা ফার্মের, একটা দ্রব্যের দাম। কিন্তু এই নিয়োগ নিয়ে তাহলে কনফিউশন আছে। তো নিয়োগটা একটু বলি। নিয়োগ বলতে এখানে বোঝাচ্ছে একটা দেশে যত মানুষ আছে বা একটা দেশে যত রিসোর্স আছে, সম্পদ আছে, সেগুলো উৎপাদন কাজে নিয়োগ হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা যখন চ্যাপ্টার 9 পড়বো, সেখানে একটা বিষয় আছে যে, অথবা সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 পড়বো মুদ্রাস্ফীতি, সেখানে একটা বিষয় আছে পূর্ণ নিয়োগের স্তরে।
পূর্ণ নিয়োগ মানে হচ্ছে একটা দেশের সকল রিসোর্স যখন উৎপাদন কাজে ব্যবহার হয়ে যায় এইটাকে বলা হয় পূর্ণ নিয়োগ স্তর বা ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট। হ্যাঁ, তো এই নিয়োগ বিষয়টাই হচ্ছে একটা দেশের টোটাল সম্পদের নিয়োগকে বোঝাচ্ছে, তাই এই নিয়োগ বিষয়টাকে আমরা সামষ্টিক অর্থনীতির বিষয় বলবো। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে নিয়োগটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়, বাকি সবগুলো বেসিক। তাহলে কোনটা বেসিক অর্থনীতির বিষয় না? উত্তর হবে নিয়োগ, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। তাহলে উত্তর আমরা পেয়েছি আশা করি, তাই না? আচ্ছা, এরপর আসো, বলছে অর্থনীতির কোন শাখায় একজন ভোক্তার আচরণ বিশ্লেষণ হয়? অর্থনীতির কোন শাখায় একজন ভোক্তার আচরণ বিশ্লেষণ হয়ে থাকে? তো একজন ভোক্তার আচরণ বলছে, আমি একটু আগে বলে দিয়েছি যে একজন যদি হয় তাহলে সেটা বেস্টিক নাকি সামষ্টিক। তাহলে বলছে সামষ্টিক অর্থনীতি, শিল্প অর্থনীতি, বেস্টিক অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে বেস্টিক অর্থনীতি হবে, যেহেতু একজন ব্যক্তির কথা বলছে। এরপর আসো 8 নম্বর এমসিকিউ, বলছে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। কে বলেছে? শোনো, অর্থনীতিকে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন নামে বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে নির্বাচনের বিজ্ঞান বলেছেন, সেটা হচ্ছে আমাদের অর্থনীতির আধুনিক অর্থনীতির জনক, সেটা হচ্ছে পল স্যামুয়েলসন। স্যামুয়েলসন অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছেন। তাহলে প্রথমটা হচ্ছে আমরা অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছে পল স্যামুয়েলসন, মানে আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন নির্বাচনের বিজ্ঞান বলেছেন। তারপর অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে। তাহলে কি বলেছি? সম্পদের বিজ্ঞান কে বলেছেন? সম্পদের বিজ্ঞান বলেছেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। এরপর অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছেন মার্শাল ক্যানন এবং পিঙ্গু। তাহলে কল্যাণের বিজ্ঞান বলেছেন মার্শাল ক্যানন এবং পিঙ্গু। লাস্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে অর্থনীতিকে স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন লিওনেল রবিন্স। আবার বলে আসছি প্রথম থেকে, আমি 4টা মনে রাখবা। একটা হচ্ছে নির্বাচনের বিজ্ঞান বলেছে পল স্যামুয়েলসন, সম্পদের বিজ্ঞান বলেছে অ্যাডাম স্মিথ, তারপর কল্যাণের বিজ্ঞান বলেছে মার্শাল ক্যানন এবং পিঙ্গু, আর স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন লিওনেল রবিন্স। এই 4টা মনে রাখতে পারলে হবে, এই 4টা থেকে ইনশাল্লাহ একটা না একটা কমন আসবেই। চলে আসি আমরা পরবর্তী এমসিকিউতে। হ্যাঁ, তারপর বলছে ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য হলো, আমি অলরেডি তোমাদেরকে একবার বলে ফেলেছি, ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। কেমন? মানে সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য এই ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা পরিচালিত হয়ে থাকে মেইনলি। ওকে, এরপরে চলো আমরা 10 এবং 11 নম্বর প্রশ্ন উত্তর দিব। এখানে একটা চিত্র আছে, এই চিত্র থেকে বলছে ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত? মানে এই যে ধানের উৎপাদন, এখানে ধান আছে, ধানের উৎপাদন যদি শূন্য হয় তাহলে সে অবস্থায় পাটের উৎপাদন কত বলছে? ধান যদি 0 উৎপাদন করি এটা পাট হবে, তো পাটের উৎপাদন হচ্ছে কি হবে? সর্বোচ্চ হবে, তাই না? পাটের উৎপাদন হচ্ছে একদম সর্বোচ্চ হবে। তাহলে উত্তর কি দাঁড়াবে? উত্তর হচ্ছে 30। কেমন? তাহলে উত্তর হবে 30। ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন হবে সর্বোচ্চ। তাহলে উত্তর হবে এই যে 30 হবে উত্তর। এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। বলছে সম্পদের উদ্দীপকে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে কোন বিন্দুটি? সম্পদের অপূর্ণ ব্যবহার, শোনো, সম্পদের পূর্ণ ব্যবহার নির্দেশ করে এ বি সি ডি। এই বিন্দুগুলো হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার নির্দেশ করে, এ বি সি ডি বা এই রেখাটার উপরস্থ কোনো বিন্দু। আর এটার বাইরে চলে গেলে সেটা হচ্ছে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলে থাকি এটাকে। আবার এটার ভিতরে যদি কোনো বিন্দু হয়, যেমন ধর এই বিন্দুটা বা এখানে কোনো বিন্দু, এটাকে আমরা বলি সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে বা সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে না। হ্যাঁ, অপচয়কে নির্দেশ করছে বা বেকারত্ব বিন্দু আমরা বলতে পারি। আর এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। কেমন? তাহলে উৎপাদন সম্ভার, এটা একটা উৎপাদন সম্ভার রেখা। উৎপাদন সম্ভার রেখার বাইরের বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু, ভিতরের বিন্দু হচ্ছে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব বিন্দু। আর উৎপাদন সম্ভার রেখার উপরস্থ কোনো বিন্দু, উপরস্থ মানে হচ্ছে এই রেখাটার, এটা একটা উপরস্থ বিন্দু হতে পারে, এটা এগুলো সবগুলো। হ্যাঁ, এটাকে আমরা বলবো যে এইটাতে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে এবং সর্বোচ্চ উৎপাদন প্রকাশ করছে। হ্যাঁ, এটা আমরা বলবো। তাহলে আমাদের উত্তর হবে ই বিন্দু হচ্ছে আমাদের সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করছে। এরপর চলে আসি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর প্রশ্ন বলছে অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্মপর্যায় কয়টি? অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্মপর্যায় হচ্ছে 4টি: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। ঠিক আছে, উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়, তারপর হচ্ছে বিনিময়ের মাধ্যমে যারা এই পণ্যটা বানাইছে তারা ভোক্তাদেরকে বিক্রি করে, তারপর হচ্ছে বন্টন মানে হচ্ছে যারা উৎপাদন করছে পণ্যটা, ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদন উপকরণ, তাদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া। আর ভোগ মানে হচ্ছে এটা হচ্ছে লাস্ট স্টেপ অর্থনৈতিক সমস্যা সমাধানের। ভোগের মাধ্যমে ওই দ্রব্যের উপযোগটা নিঃশেষ করে ফেলা হয়। তাহলে উৎপাদনের কি বলেছি আমরা যে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় হচ্ছে 4টি:
উৎপাদন বিনিময় বন্টন ভোগ। ওকে, এরপর চলে আসো। বলছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ কোনো বিন্দু কি নির্দেশ করে? উপরস্থ মানে মনে রাখবে বাইরের না, উপরস্থ মানে হচ্ছে ওই উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ মানে কি বলছি বলতো, একটু আগে দেখা দিয়েছি আমি যে উৎপাদন সম্ভাবনার বাইরের বিন্দু মানে হচ্ছে এটা বাইরের বিন্দু, উপরস্থ বিন্দু মানে হচ্ছে এই বিন্দুগুলোকে বলা হয় উপরস্থ বিন্দু। হ্যাঁ, মনে এ বি সি ডি এগুলো হচ্ছে এ বি সি ডি এগুলো হচ্ছে উপরস্থ বিন্দু। হ্যাঁ, তাহলে উপরস্থ বিন্দু কি নির্দেশ করে সেটা আমাদেরকে বলছে স্বল্প উৎপাদন, পূর্ণ নিয়োগ এবং বেকারত্ব, পূর্ণ নিয়োগ, অর্জন যোগ্যতা। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে পূর্ণ নিয়োগ নির্দেশ করবে। পূর্ণ নিয়োগ বেকারত্ব বলা যাবে না, বেকারত্ব হলে বিদ্রোহ হয়ে যায়, সেজন্য এটা হবে না। তাহলে আনসার হবে 3 নাম্বার পূর্ণ নিয়োগ। চলে আসি 14 নাম্বার কোয়েশ্চেনে। বলছে কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতি দুটি শব্দ ব্যবহার করেন? আমরা অলরেডি বলে ফেলেছি, রাগনার ফিশ। দেখছো, একটা যদি ভালো করে ব্যাখ্যা করে তুমি যদি পড়ো এমসিকিউ, তোমার অনেক অনেক তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি অনেকগুলো এমসিকিউ আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে রাগনার ফিশ। এরপর চলে আসো, জাকাতের পরিমাণ সম্পদে কত শতাংশ? এটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় মূলত জাকাত, ওসর, জিজিয়া সেগুলোর কি আছে, প্রচলন আছে। তো জাকাতের পার্সেন্টেজ হচ্ছে একজন মানুষের টোটাল যে সম্পদ থাকবে বছরান্তে তার 2.5% তোমাকে জাকাত দিতে হবে। তাহলে আনসার হচ্ছে 2.5%। এরপর চলে আসি, বেস্টিক শব্দটির ইংরেজি মাইক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে? দেখো, এই যে মাইক্রো শব্দটা, এই যে মাইক্রো শব্দটা, এই মাইক্রো শব্দটা এসেছে মূলত মাইক্রোস থেকে। মাইক্রোস, আচ্ছা কেমন মনে রাখবো আমি তোমাদেরকে বলি। এই মাইক্রোটা এভাবে লিখবা, MIC লিখছো না, সি এস জায়গায় কে দিবা, কেমন, RO এর পর একটা S দিবা। তাহলে মাইক্রো শব্দটা এসেছে মাইক্রোস থেকে। একটা ম্যাক্রো আছে না, MACRO, ম্যাক্রো মানে সামষ্টিক অর্থনীতি। এই ম্যাক্রো শব্দ এসেছে ম্যাক্রোস থেকে, MAK, এসি এর যা কি হবে, কে হবে, ROS, ম্যাক্রোস থেকে এসেছে। তাহলে দুইটা পড়ে ফেললাম, মানে একটা প্রত্যেকে তোমার অনেকগুলো পড়ে ফেলতে হবে, তখন তোমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আর পরীক্ষায় কমানোর সম্ভাবনা খুব বেড়ে যায়, কারণ যেটা পরীক্ষা আসে সেটা হয়তো নাও আসতে পারে এই বছর, অন্যটা আসতে পারে। কেমন? এরপর চলে আসো, অর্থনীতির যমজ সমস্যাটা বলা হয়। অর্থনীতির যমজ সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এই দুটো হচ্ছে অর্থনীতির যমজ সমস্যা। দুষ্প্রাপ্যতা মানে আমরা জানি আমাদের লাইফে সম্পদ হচ্ছে সীমিত কিন্তু অভাব অসীম। অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা বা কমতি হওয়া, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। আর নির্বাচন কি? নির্বাচন হচ্ছে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী তোমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বেছে নেওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি নির্বাচন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। তাহলে আনসার হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন অর্থনীতির যমজ সমস্যা আমরা বলবো। এবার আসো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছে। আমি কিন্তু বলেছি সম্পদের বিজ্ঞান বলেছেন কে? তোমরা উত্তর করো। সম্পদের বিজ্ঞান কে বলেছে? আমরা বলেছি অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে। এরপর আসো, ইসলামী অর্থব্যবস্থায় জ্ঞানের মূল উৎস কয়টি? ইসলামিক অর্থব্যবস্থায় জ্ঞানের মূল উৎস হচ্ছে 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমরা সবাই জানি কোরআন হচ্ছে যেটা আল্লাহ প্রদত্ত আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল সেটা, আর কোরআন, তারপর সুন্নাহ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলুল্লাহ যা করতে বলেছেন সেটা হচ্ছে সুন্নাহ। আর ইজমা হচ্ছে নবী রাসূলদের যারা দেখেছেন, কেমন, যারা সাহাবী আছেন তারা বলেছেন যে নবী রাসূল এই কাজটা করতে, এভাবে করতে, সেটা হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে কিছু বিষয় আছে যেগুলো ইসলামে সমসাময়িক কিছু প্রবলেম আছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ বা কোরআনে বা হাদিসে বা তোমার ইজমাতে হচ্ছে কি নাই, যে সরাসরি এটার উত্তর নাই। যেমন হচ্ছে মোবাইল ফোন আগে ছিল না, তো সেটা ব্যবহার নিয়ে সরাসরি কোনো কথা নাই। তো এটাকে আধুনিক যারা স্কলার্স থাকে, যারা ইসলামিক চিন্তাবিদ থাকে, তারা এটার একটা সমাধান দেয় যে মোবাইলটা আমরা কীভাবে ব্যবহার করবো। যেমন আমরা মোবাইল ফোন নামাজে দাঁড়ানোর সময় মোবাইল ফোন আমরা সাইলেন্ট করে বা বন্ধ করে আমরা দাঁড়াই, তাহলে এই জিনিসগুলো তারা বলেছেন, যেটাকে আমরা বলি কিয়াস, মানে সমসাময়িক বিষয়গুলো সমাধান আসে এই কিয়াসের মাধ্যমে। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 4টি। এরপর আছে 20 নম্বর প্রশ্ন, অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? আমি অলরেডি বলে ফেলেছি, অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। কেমন? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলবো? দুষ্প্রাপ্যতা বলবো। এরপর আসো, একটা এখানে দিচ্ছে বেস্টিক অর্থনীতির মাধ্যমে, হ্যাঁ বহুপদী প্রশ্ন বলছে বেস্টিক অর্থনীতির মাধ্যমে কি হয়? সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায়। বেস্টিক দিয়ে কি সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যাবে বেস্টিক দিয়ে? উত্তর হচ্ছে না। বেস্টিক দিয়ে তো বেস্টিক অর্থনীতি মানে অর্থনীতির ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলে। আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা যাবে, হ্যাঁ এটা বলা যেতে পারে, এটা তো হবে না।
তারপর অর্থনৈতিক সমস্যা পৃথকভাবে আলোচনা করা হয়। হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা পৃথকভাবে আলোচনা করা হয়। তাহলে আনসার হতে পারে 2 ও 3। এক নম্বরটা হবে না। এক নম্বরটা না হওয়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এখানে সামগ্রিক কথা বলা হয়েছে, তো বেস্টিকটা সামগ্রিক নিয়ে আলোচনা করে না। ঠিক আছে, তারপর আসো উদ্দীপক থেকে পড়ে 22-23 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। বলছে রাকিব বলছে রাকিব এমন এক দেশের নাগরিক সেখানে কোনো ক্ষেত্রে সরকারি কি বলছে, কোনো ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ নেই। মানে রাকিব যে দেশে আছে সে দেশের সরকারের কোনো হস্তক্ষেপ নেই। অন্যদিকে তার এক বিদেশি বন্ধু মিস্টার জন এর দেশে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার কর্তৃক পরিচালিত হয়। তো উদ্দীপকের রাকিবের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? তো রাকিবের দেশে বলছে নাগরিক যে কোনো সে দেশের নাগরিক যেখানে কোনো ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ নাই। যদি সরকারি হস্তক্ষেপ না থাকে সেটাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাই না? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা বলবো। তাহলে উত্তর হবে কয় নাম্বার? উত্তর হচ্ছে এই 2 নাম্বারটা হবে। এরপর আসো মিস্টার জন এর দেশের ক্ষেত্রে, মিস্টার জন কোন দেশ হবে? সমাজতান্ত্রিক, যেখানে সকল ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ আছে, সমাজতান্ত্রিক হবে। তাহলে সেক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর। সমাজতান্ত্রিকের মধ্যে তো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর হয় না, মিস্টার জনের ক্ষেত্রে এটা হবে না। উৎপাদন ও ভোগের স্বাধীনতা নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, উৎপাদন ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা নাই, কারণ সরকার সবকিছু নির্ধারণ করে থাকে। এর বলছে শ্রমিক স্বার্থ সংরক্ষণ হয়। হ্যাঁ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয়, শ্রমিকদেরকে ভালো পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হয় এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে 2 ও 3 হবে। চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে উদ্দীপক পড়া এবং 24 এবং 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। এক দ্রব্যের উৎপাদন, একটা চিত্র দিচ্ছে, আমরা চিত্রটা একটু দেখি। বলছে এক দ্রব্যের উৎপাদন যদি ওবি হয়, এই এক্স দ্রব্যের উৎপাদন যদি ওবি হয়, ও থেকে এই যে বি পরিমাণ, মানে এখান থেকে একটু যদি এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে? সিম্পল বিষয়, এক্স দ্রব্য যেহেতু সর্বোচ্চ উৎপাদন করতেছি, ওয়াই দ্রব্য তখন 0 উৎপাদন হবে। কত হবে? 0 হবে উৎপাদন, তাই না? তাহলে আনসার হচ্ছে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আনসার হচ্ছে 0 হবে। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখার সি বিন্দুতে কি নির্দেশ করে? এই উৎপাদন সম্ভাবনা রেখার সি বিন্দুতে কি নির্দেশ করতেছে? বলা হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার এবং সর্বোচ্চ উৎপাদন। হ্যাঁ, এটাই হবে, সম্পদের পূর্ণ ব্যবহার এবং সর্বোচ্চ উৎপাদন হবে, কারণ আমরা বলছি এটা উৎপাদন সম্পর্কের বাইরে না, আবার ভিতরে না, এটা হচ্ছে উৎপাদন সম্পর্কের উপরস্থ কোনো বিন্দু। তার মানে অবশ্যই সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়ে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। ঠিক আছে, এরপরে চলো 26 এবং 27 নম্বর প্রশ্ন উত্তর দিব। বলছে মিস্টার রহিম এক্স দেশের নাগরিক। আচ্ছা, ভালো কথা। তো বলছে তার দেশে ভোগ, বিনিয়োগ, অর্থনৈতিক সকল কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। তাহলে এটা কি হবে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হবে। তিনি একবার ওয়াই দেশে বেড়াতে এসে দেখলেন সেখানে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার নির্দেশনা পরিচালিত হয়। তাহলে যে দেশে তিনি গেছে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক। তাহলে এক্স দেশের কোন ধরনের অর্থ ব্যবস্থা? তাহলে মিস্টার এক্স এক্স দেশের নাগরিক, তাহলে মিস্টার এক্স হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে ধনতান্ত্রিক হবে, উত্তর হচ্ছে ধনতান্ত্রিক হবে। হ্যাঁ, তারপরটা যদি যাই, বলছে এক্স এবং ওয়াই দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যথাক্রমে। আচ্ছা, একটু মাথায় রাখতে হবে, এখানে এই ধরনের মানে প্রশ্নগুলোতে একটু কনফিউশন অ্যারাইজ হয়। তো কনফিউশনটা দূর করার জন্য আমি বলি, যেহেতু প্রথমে আসে ধনতান্ত্রিক, হ্যাঁ, প্রথমটা হচ্ছে এক্স দেশ হচ্ছে ধনতান্ত্রিক আর ওয়াই দেশ হচ্ছে সমাজতান্ত্রিক। এই দুটো কথা তোমাকে মনে রাখতে হবে সিরিয়ালি, আগে ধনতান্ত্রিক তারপর সমাজতান্ত্রিক। তাহলে ধনতান্ত্রিকের মধ্যে সরকারি দাম ব্যবস্থা, হ্যাঁ ঠিক আছে, আর সমাজতান্ত্রিকের মধ্যে নির্দেশমূলক নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, এটা ঠিক আছে। তাহলে যেটার সাথে সেটা মনে রাখবা। শ্রেণী বৈষম্য এটার মধ্যে, হ্যাঁ ধনতান্ত্রিকের মধ্যে শ্রেণী বৈষম্য হয়, সমাজতান্ত্রিকের মধ্যে শ্রেণী বৈষম্য বৈষম্যহীন সমাজতন্ত্র, হ্যাঁ ঠিক আছে। তারপর এক্স দেশ হচ্ছে জনকল্যাণমূলক অর্থ ব্যবস্থা, উত্তর হচ্ছে নো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা জনকল্যাণমূলক অর্থ ব্যবস্থা না, এটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য এই ধরনের অর্থ ব্যবস্থা হয়, সর্বোচ্চ মুনাফা অর্জন ভিত্তিক, নাহলে এটা হবে না। কারণ এটা হচ্ছে মানে ইয়া ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে, মানে এটা হওয়া লাগতো শুরুতে, এটা হওয়া লাগতো শেষে, তাহলে রাইট আনসার হইতো, বুঝছো? মানে সিকোয়েন্স মনে রাখবা, এক্স আর ওয়াই দেশ, তো এক্স দেশেরটা আগে মনে রাখতে হবে, ওয়াই দেশেরটা পরে অপশনটা হইতে হবে, তাহলে সেটা রাইট, নাহলে কিন্তু সেটা রং। ওকে, এই জায়গায় অনেক স্টুডেন্ট মনে করে, এই জায়গায় অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না যে এটা আসলে কিভাবে উত্তর করবে। তাহলে এই ক্ষেত্রে হবে 1 ও 2, 3 নম্বর উত্তর হবে না, শুধুমাত্র এটা সামনে হওয়ার কারণে। চলে আসি পরবর্তী কোয়েশ্চেন। বলছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? আমরা আগে বলেছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতান্ত্রিকের মধ্যে প্রধান বৈশিষ্ট্য, তবে মিশ্রের মধ্যে আমরা দেখতে পাই, মিশ্রের মধ্যে এই অর্থ ব্যবস্থা আমরা মানে এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাহলে আনসার হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং কি মিশ্র হবে। একও এখানে তো ভুল দিছে, এটা ঠিক করবা। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? তাহলে আমরা বলবো হচ্ছে এটার উত্তর হচ্ছে ভুল আছে,
ধনতান্ত্রিক হবে এবং মিশ্র হবে, নির্দেশমূলক এটা হবে না। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হবে না, 1 ও 3 হবে। এটা 1 ও 3, এই যে এটা হবে 2 নাম্বারটা, অপশন হচ্ছে 2, এটা রাইট আনসার। ঠিক আছে, রাইট আনসার এটা। তাহলে একটু কারেকশন করে নিবা, এটা হচ্ছে রাইট আনসার, এটা হবে 2 নাম্বারটা। বলতে মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যার স্বরূপ হলো, মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কোনগুলা, হ্যাঁ সেটা আমাদেরকে বলতে বলছে। 1, দুষ্প্রাপ্যতার সমস্যা। 2 নাম্বার নির্বাচন সমস্যা, ভোগ ও বন্টন সমস্যা। আনসার হচ্ছে 1 ও 2। অর্থাৎ আমাদের লাইফে দুষ্প্রাপ্যতার সমস্যা বেশি, মানে আমাদের লাইফে সম্পদ কম কিন্তু অভাব হচ্ছে অনেক বেশি। 2 নম্বর হচ্ছে নির্বাচন করতে আমাদের প্রবলেম হয়। ভোগ এবং বন্টন আমাদের তেমন একটা প্রবলেম ক্রিয়েট হয় না, হ্যাঁ ভোগ আমরা বন্টন করতে পারবো, সমস্যা নেই, কিন্তু এই দুটো হচ্ছে মেইন সমস্যা। তাহলে আনসার হচ্ছে 1 ও 2 হবে। বলছে সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় হলো, সামষ্টিক অর্থনীতি বলছে, ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আলোচনা করে, সামষ্টিক অর্থনীতি হচ্ছে সামগ্রিক বিষয়, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে বলছে সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় হচ্ছে, সামষ্টিক অর্থে আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা তত্ত্ব, নিয়োগ তত্ত্ব, ভোগ অপেক্ষক তত্ত্ব। তাহলে আনসার কোনটা হবে? দেখো সামষ্টিক মানে হচ্ছে সামগ্রিক বিষয় নিয়ে কথাবার্তা বলবে, তো চাহিদা এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির বিষয়, চাহিদা হচ্ছে ব্যষ্টিক অর্থ, সামগ্রিক বললে তাহলে আমরা সামষ্টিক বুঝতে পারতাম, কিন্তু এটা বলছে শুধু চাহিদা তত্ত্ব, তাহলে ব্যষ্টিক অর্থনীতির বিষয়। নিয়োগ, আমি আগে বলেছি নিয়োগ মানে হচ্ছে একটা দেশের সকল সম্পদের নিয়োগকে বোঝায়, তাহলে এটা হচ্ছে অবশ্যই সামষ্টিক অর্থনীতির বিষয়। তাহলে এটা গেলে 1 নাম্বার, 2 নাম্বারটা পাচ্ছি আমরা। ভোগ অপেক্ষক তত্ত্ব, তাহলে এখানে ভোগ অপেক্ষক তত্ত্ব হচ্ছে ভোগ বলতে এখানে যদি আমরা সামগ্রিক ভোগের কথা বলি তাহলে এটা হইতে পারে। তাহলে 1 নাম্বারটা তো হবে না আমরা বলছি, তাহলে 2 ও 3 হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তাহলে আনসার হবে 2 ও 3। ভোগ অপেক্ষক বলতে এখানে ভোগ বলতে একটা দেশের টোটাল যে ভোগের পরিমাণ সেই ভোগের পরিমাণ বোঝাচ্ছে এখানে, হ্যাঁ সেজন্য। তাহলে আনসার হচ্ছে 2 ও 3। এরপর আসো 30 এবং 31 নম্বর প্রশ্ন আমরা উত্তর দিব উদ্দীপক দেখে। তো ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে, দেখো এই ওয়াই দ্রব্য উৎপাদন যদি শূন্য হয় এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? দেখো ওয়াই দ্রব্য উৎপাদন যদি 0 হয় এক্স দ্রব্য উৎপাদন সর্বোচ্চ হবে, সর্বোচ্চ কত? 21 পর্যন্ত। তাহলে আনসার হবে 21। তো দেখো 32 নম্বর প্রশ্ন বলেছে আমাদেরকে যে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটা একটা উৎপাদন সীমানা রেখা। সো এই উৎপাদন সীমানা রেখার মাধ্যমে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি? 1 নম্বর অপশনের মধ্যে আমাদের বলেছে যে আমাদের দুটি দ্রব্যের মিশ্রণ, দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমরা প্রকাশ করতে পারি। উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা দিতে পারি এখানে একটা দ্রব্যের উৎপাদন বাড়লে একটা দ্রব্য কমতেছে, বা একটা বাড়লে একটা কমতেছে, এরকম। তো এটাই। 2 নম্বর হচ্ছে সুযোগ ব্যয়। হ্যাঁ, এটাকে আমরা সুযোগ ব্যয় বলি। আসলে যখন একটা দ্রব্যের উৎপাদন আমরা বৃদ্ধি করতে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করি সেটা কিন্তু আমরা সুযোগ ব্যয় বলে থাকি, তো এটাও আমরা বলতে পারি। 3 নম্বর হচ্ছে চাহিদা বৃদ্ধি। উত্তর হচ্ছে না, চাহিদা বৃদ্ধিতে এটা হওয়ার কথা না, কারণ চাহিদা বৃদ্ধি এরকম না যে একটা দ্রব্য উৎপাদন বাড়তেছে একটা কমতেছে, এমন না। চাহিদা বৃদ্ধি হচ্ছে দামের সাথে চাহিদা কথা বলে। হ্যাঁ, তাহলে উত্তর হবে 1 ও 2। তাহলে উত্তর 1 ও 2 বলবো আমরা। হ্যাঁ, এখানে গেলে 1 ও 2। এরপর আসো পরবর্তী কোশ্চেনে যাই। বুঝতে 30, 33 এবং 34 নম্বর প্রশ্ন উত্তর দিব আমরা এখান থেকে। এখানে একটা আমরা উৎপাদন সীমানা রেখা দেখতে পাচ্ছি, যদিও এটা কার্ভ না হয়ে একটা স্ট্রেট লাইন হয়েছে। মূলত উৎপাদন সীমানা রেখা আসলে মানে সুযোগ ব্যয় থেকে আসে। সুযোগ ব্যয়টা 3 ধরনের হয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়, আর একটা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তো এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয় থেকে মূলত আসছে আর কি। তো বলছে 100 মণ ধান, 100 মণ পাটের সুযোগ ব্যয় কত মণ ধান বলছে। আমি যদি 100 মণ পাট উৎপাদন করি, ভালো করে শুনবা, আমি যদি 100 মণ যদি পাট উৎপাদন করি তাহলে কত মণ ধান আমাকে ছেড়ে দিতে হচ্ছে উৎপাদন। তাহলে মনে রাখবা একটা সর্বোচ্চ উৎপাদন করলে অপরটা সর্বোচ্চ উৎপাদন হচ্ছে তার সুযোগ ব্যয় হবে। কারণ আমি যদি পাট উৎপাদন যদি আমি 100 মণ না করতাম তাহলে আমি ধান উৎপাদন করতে পারতাম কত? 100। তাহলে আমি যদি পাট উৎপাদন করি তাহলে 100 মণ ধানে আমাকে ছেড়ে দিতে হবে উৎপাদন। তাহলে একটা সর্বোচ্চটা বললে অপরটা কি তার সুযোগ ব্যয়, অপরটা সর্বোচ্চটা তার সুযোগ ব্যয় হবে। আমি যদি 100 মণ ধান উৎপাদন করি তাহলে আমি 100 মণ পাট উৎপাদন করতে পারবো না, সেজন্য এটার সুযোগ ব্যয় হচ্ছে 100 মণ ধান। তাহলে বলছে 100 মণ পাটের সুযোগ ব্যয় কত মণ ধান? উত্তর হচ্ছে 100 মণ ধান হবে। আচ্ছা, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে আমরা একদম লাস্ট যে এমসিকিউটা পড়বো সেটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে সেখানে আরো ডিটেলসে আলোচনা করবো, হ্যাঁ এই জিনিসটা সুযোগ ব্যয় বিষয়টা। তাহলে আনসার হচ্ছে 100 মণ হবে। এরপর বলছে চিত্রের প্রদত্ত চিত্রে অর্জনযোগ্য বিন্দু কোনটি? অর্জনযোগ্য মানে যেটা আমরা অর্জন করতে পারবো না, অসম্ভব উৎপাদন বিন্দু বলি। উৎপাদন সীমারেখার বাইরের কোনো বিন্দুকে আমরা বলি অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু, কেমন? আর ভিতরের বিন্দুকে আমরা বলি অর্জনযোগ্য, তবে এটার মাধ্যমে সম্পদের দক্ষ ব্যবহার হয় না, পুরো ব্যবহার হয় না, অপচয়কে নির্দেশ করে বা বেকারত্বকে নির্দেশ করে। আর এটা হচ্ছে অর্জনযোগ্য। আমাদের সম্পদ বা রিসোর্স দ্বারা আমরা সর্বোচ্চ এতটুকু উৎপাদন করতে পারি না, আমরা সর্বোচ্চ এ বি সি ডি ই এই রেখা পর্যন্ত উৎপাদন করতে পারি, মানে উৎপাদন সময় রেখা পর্যন্ত উৎপাদন করতে পারি। তাহলে এফ বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। বলছে যদি সমাজের এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয়,
বলছে সমাজে যদি এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হয়, হ্যাঁ বেশি প্রয়োজন হয়, তবে উদ্দীপকে কোন বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন করবে। দেখো এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্য যদি বেশি প্রয়োজন হয়, এক্স দ্রব্য যদি একদমই প্রয়োজন হয়, মনে একদমই আমি এক্স দ্রব্য উৎপাদনই করবো না, এক্স দ্রব্য এতটুকু উৎপাদন করবো, তাহলে ওয়াই দ্রব্য আমি সর্বোচ্চ কত করতে পারবো, এসপি পর্যন্ত উৎপাদন করতে পারবো। অনেকে আবার এখানে পি উত্তর করে ফেলবে, হ্যাঁ পি কিন্তু এখানে আছে, পি উত্তর করে দিবে, উত্তর কিন্তু পি হবে না, উত্তর হবে এক্স দ্রব্য যদি আমার প্রয়োজন না হয়, তাহলে এক্স দ্রব্য যদি একদম জিরো করি, ওয়াই দ্রব্য তখন আমি এস পর্যন্ত উৎপাদন করতে পারি, ওয়াই দ্রব্য সর্বোচ্চ উৎপাদন করতে পারি, তখন কিন্তু আনসার হবে এস, কেমন এস পর্যন্ত হবে উত্তর। তাহলে আনসার হচ্ছে আমরা বলবো এটা উত্তর হচ্ছে এস পর্যন্ত, এক্স দ্রব্য উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ এস পর্যন্ত উৎপাদন করা যেতে পারে, সেটা এখানে বলছে। তারপর 36 নম্বর, উদ্দীপকে এন বিন্দু কি নির্দেশ করে। এখানে যে এন বিন্দুটা সেটা কি নির্দেশ করে, এটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে সম্পদে কি এটা উৎপাদন সংখ্যার বাইরে চলে গেছে, তাহলে হচ্ছে সম্পদের স্বল্পতা বা অর্জনযোগ্য উৎপাদন আমরা বলতে পারি। তাহলে আনসার হবে 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বার। 37 38 নাম্বার দেখে 37 নাম্বার প্রশ্ন বলছে 28 মণ ধান 28 মণ পাটের সুযোগ ব্যয় কত হবে। দেখো আমি যদি 28 মণ পাট উৎপাদন করি, একটা সর্বোচ্চ উৎপাদন করলে অপরটা সর্বোচ্চ হচ্ছে তার সুযোগ ব্যয় হবে। তাহলে আমি যদি পুরোটাই পাট উৎপাদন করি, ধান উৎপাদন করতে পারবো না 40 মণ, 40 ধান 40 থেকে 0 হয়ে গেছে, তার মানে ধানের উৎপাদন কমে গেছে 40, তাই সুযোগ ব্যয় হচ্ছে 40 হবে, 40 একটু আগে বলে দিয়েছি, কেমন এটা আরো ক্লিয়ার হবে, আমি একটু পরে একটা সুযোগ ব্যয় করাবো তখন বুঝতে পারবা। এরপর আসো বলছে কোন বিন্দু অপূর্ণ নিয়োগ নির্দেশ করে, অপূর্ণ নিয়োগ নির্দেশ করবে কোন বিন্দুটা। অপূর্ণ নিয়োগ মানে হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না বা ফুল ব্যবহার হচ্ছে না, সেটা হচ্ছে ই বিন্দু, এটাকে আমরা বলবো কোন বিন্দু বলো তো, ই বিন্দু হবে, হ্যাঁ ই বিন্দু। এরপর আসো ওসমান একজন দরিদ্র কৃষক, সে 1 একর জমিতে আলু না ভুট্টা চাষ করবে এই বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে আলু এবং ভুট্টা দুইটি চাষ করতে চায়, কিন্তু দুটি দ্রব্য একসাথে চাষ করতে পারে না। তাহলে আমরা জানি যে হ্যাঁ আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড, আমরা চাইলেই দুটো দ্রব্য একসাথে উৎপাদন করতে পারবো না, আমাদের যে কোনো একটা উৎপাদন করতে হবে, এখান থেকে সুযোগ ব্যয় বিষয়টা সৃষ্টি হয়েছে, তাই না। তাহলে এখানে বলছে যে ওসমানের সিদ্ধান্তহীনতাকে অর্থনৈতিক ভাষায় কি বলা হয়ে থাকে, আমরা বলি নির্বাচন সমস্যা। সে নির্বাচন করতে পারছে না, সে কোনটা উৎপাদন করবে, সে কি ধান উৎপাদন করবে নাকি পাট উৎপাদন করবে, সে নিজেই আলু উৎপাদন করবে না ভুট্টা উৎপাদন করবে, সে নিজে বুঝতে পারছে না, কেমন এরকম আমরা বলতে পারি। তাহলে 39 নাম্বার গেল। 40 নাম্বার বলছে প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি, মতামতটি কার। আমরা আগে বলেছি মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা, এটা আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন বলেছে। মৌলিক সমস্যা কয়টা, 3টা, এটাকে বলেছে পল স্যামুয়েলসন বা আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন এটা বলেছেন। চলে আসি একটা সুযোগ ব্যয়ের খুব সুন্দর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং খুবই বোঝার মতো একটা বিষয়, ভালো করে শুনবে কথাটা। সুযোগ ব্যয় বিষয়টা হচ্ছে এমন, একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য, একটা দ্রব্য যেটা আমি বেশি উৎপাদন করতে চাই বা অতিরিক্ত উৎপাদন করতে চাই, অপর দ্রব্যের উৎপাদন যতটুকু হাতছাড়া করতে হয় বা ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণটাকে বলা হয় মূলত সুযোগ ব্যয়, মানে কতটুকু আমি হাতছাড়া করতেছি সেটা। যেমন আমি যদি তোমাকে বলি যে ওয়াই দ্রব্যের উৎপাদন যদি 0 থেকে 5 করি, আমি এই দ্রব্যের উৎপাদন যদি একটু আমি বৃদ্ধি করি, অপর দ্রব্যের উৎপাদন আমাকে একটু ছাড়তে হবে, হ্যাঁ অপর দ্রব্যের উৎপাদন মনে করো 15 থেকে আমি 12 করতেছি, তাহলে এই 0 থেকে 5 করার জন্য এই দ্রব্যের উৎপাদন 15 থেকে 12 হয়েছে, কমে গেছে কত। তাহলে আমরা বলতে পারি ওয়াই দ্রব্যের উৎপাদন 0 থেকে 5 হওয়ার কারণে ওয়াই দ্রব্যের উৎপাদন 5 করার জন্য আমার সুযোগ ব্যয় হচ্ছে অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিছি সেটা। তাহলে বলো কতটুকু ছেড়ে দিছি আমি, 15 থেকে 12 হয়ে গেলে কমে গেছে 3, ওইটাই হচ্ছে সুযোগ ব্যয়। তো প্রশ্নটা শোনো, প্রশ্নটা হচ্ছে এরকম, বলছে ওয়াই দ্রব্য 5 একক ওয়াই দ্রব্য উৎপাদনের ফলে সুযোগ ব্যয় কত। তাহলে ওয়াই দ্রব্য যদি 5 একক করি, তার মানে 0 থেকে 5 বোঝাচ্ছে আর কি। এই 0 থেকে 5 করার কারণে ওয়াই দ্রব্য এটার অতিরিক্ত উৎপাদনের কারণে এই দ্রব্যের উৎপাদন কতটুকু ছেড়ে দিচ্ছি, তাহলে 15 থেকে 12 হয়, ছেড়ে দিচ্ছি কত 3, ওই ছেড়ে দেওয়ার পরিমাণটাকে আমরা সুযোগ ব্যয় বলবো। তাহলে এই প্রশ্নের উত্তর হবে আমাদের, বলতো এই প্রশ্ন কি হবে, উত্তর হচ্ছে 3 হবে, উত্তর হচ্ছে 3। পরবর্তী কোয়েশ্চেন 41 নাম্বার কোয়েশ্চেন, 42 নাম্বার কোয়েশ্চেন, সেই প্রশ্নটা হচ্ছে সি থেকে, ভালো করে শুনবা, বলছে সি থেকে বিতে গেলে, তাহলে তুমি খেয়াল করো সি থেকে যদি আমি বিতে যাই তাহলে কি হচ্ছে, সি থেকে বি বলছে, বি থেকে সি বলো নেই, হ্যাঁ তাহলে সি থেকে বিতে গেলে 10 থেকে 12 হয়, 8 থেকে 5 হয়। তাহলে বলছে সি থেকে বিতে উৎপাদনের স্থানান্তর হলে সুযোগ ব্যয় কত। সুযোগ ব্যয় মানে কি, একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদন অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণটা হচ্ছে সুযোগ ব্যয়।
তাহলে সি থেকে বিতে গেলে এটা 10 থেকে 12 হয়, মানে বেশি উৎপাদন করতেছি। হ্যাঁ, এই যে এটা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন কতটুকু কমে যাচ্ছে সেটা খেয়াল করবা। সি থেকে বিতে গেলে 10 থেকে 12 হয়, এটা বেশি 2 একক বেশি উৎপাদনের জন্য এই দ্রব্যের উৎপাদন 8 থেকে 3 হয়ে গেছে। তাহলে কমে গিয়েছে কত? উত্তর হচ্ছে 3 কমে গিয়েছে। তাহলে উত্তর হচ্ছে সেটাই, যে এটার আমাদের সুযোগ ব্যয় হবে 3। এটা আমাদের সুযোগ ব্যয় কত হবে? 3 হবে। কেমন? তাহলে আমরা শেষ করলাম আমাদের টোটাল এই আমাদের প্রথম চ্যাপ্টার 1 শট ক্লাসটা আমরা শেষ করলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ালেখায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবা, এবং পেজে থাকলে অবশ্যই ফলো করে দিবা। আর আমাদের সাথে যুক্ত থাকো, তোমাদের জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার 1 শট ক্লাসগুলো নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা যে স্যার আমরা নেক্সট ক্লাস চাই, তাহলে আমরা আরও বেশি আগ্রহ পাবো নেক্সট ক্লাসটা নিয়ে আসার জন্য। সো সবার জন্য শুভকামনা, সব ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাসগুলো ভালো করে করো। ইনশাল্লাহ তোমার ইকোনমিক্স নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, পড়ালেখার সাথে থাকলে হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।